নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। গতকাল থেকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এই যুদ্ধ একটা বড় আকার নিতে পারে। এই যুদ্ধের প্রধান কারণ হচ্ছে যে একটা প্রাচীন হিন্দু মন্দিরকে নিয়ে, এবং এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই যুদ্ধের পিছনের কারণটা কি, এর ইতিহাস এবং এই যুদ্ধের মধ্যে ভারতের কী প্রভাব, এই সব কিছু আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। থাইল্যান্ড এবং কম্বোডিয়া এই দুটি দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। আমাদের ভারতের পূর্ব দিকে এই দুটি দেশ একদম পাশাপাশি রয়েছে। সম্প্রতি এই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে এই সংঘাত হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে রয়েছে একটা দীর্ঘ ইতিহাস। সম্প্রতি আমেরিকার সমর্থনের পর থাইল্যান্ড কম্বোডিয়ার উপর F-16 ফাইটার জেট দিয়ে হামলা শুরু করেছে। এই যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু এবং যার প্রধান কারণ হচ্ছে যে একটা প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে, যেটার নাম হচ্ছে প্রিয়া বিহার মন্দির। এই মন্দিরটা প্রায় 1000 বছরের পুরনো। এই মন্দিরটা দুই দেশের সীমান্তের মধ্যে একটা ডিস্ট্রিবিউটেড এলাকার মধ্যে অবস্থিত, এবং দুই দেশই এই মন্দিরটাকে তাদের নিজেদের বলে দাবি করে। আমরা যদি এই মন্দিরের ইতিহাস দেখি, এই প্রিয়া বিহার মন্দিরটা হচ্ছে 11 শতাব্দীতে নির্মিত একটা হিন্দু মন্দির। এই মন্দিরটা শিবের উৎসর্গকৃত স্থাপত্যের একটা দুর্দান্ত নিদর্শন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা বিশেষ অংশ। ইতিহাস থেকে জানা যায় যে এই মন্দিরটা নির্মাণে ভারতীয় শিল্পীদেরও একটা বড় অবদান ছিল। তবে এই মন্দিরটাকে নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলছে। 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই মন্দিরটাকে কম্বোডিয়ার অধীনে বলে রায় দিয়েছিল, কিন্তু তার আশেপাশের 4.6 বর্গ কিলোমিটার একটা এলাকা নিয়ে এখনও পর্যন্ত একটা বিরোধ রয়ে গেছে। আর এই বিরোধই কিন্তু এখন বর্তমানে একটা বড় সংঘাতের সৃষ্টি করেছে। কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া এই দুটি দেশই বৌদ্ধ ধর্মের দেশ, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তবুও এই হিন্দু মন্দিরকে নিয়ে এই দুটি দেশ কেন এত বেশি আগ্রহ। এর প্রধান কারণ হচ্ছে এই মন্দিরটা তাদের জাতীয় গর্ব এবং একটা ঐতিহ্যের প্রতীক। আর তার জন্যই আমরা দেখছি যে এই বিরোধ একটা নতুন মোড় নিয়েছে। কীভাবে? গত কয়েক সপ্তাহে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সৈন্যরা একটা বিরোধপূর্ণ এলাকার মধ্যে মুখোমুখি হয়েছিলেন, আর সেখানে একজন কম্বোডিয়ান সৈনিক নিহত হওয়ার পর থেকে কম্বোডিয়া থাইল্যান্ডের ওপর গুলি চালাতে শুরু করে। আর তারপরেই আমরা দেখি যে থাইল্যান্ড আমেরিকার সমর্থন নিয়ে তারা F-16 ফাইটার জেট দিয়ে কম্বোডিয়ার ওপর হামলা চালায়। এই হামলায় থাইল্যান্ড বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করেছিল, আর এই সংঘর্ষের ফলে এখনও পর্যন্ত 13 জন নিরীহ সাধারণ মানুষের প্রাণ গেছে। এমনকি একজন থাইল্যান্ডের সৈনিকও মারা গেছে, এবং কম্বোডিয়াও দাবি করছে যে তাদের একজন সৈনিকও নিহত হয়েছে। আর এই ঘটনার পর থেকে আমরা দেখছি যে দুই দেশের মধ্যে সীমান্তকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তবে এই সংঘর্ষ শুধুমাত্র থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন বর্তমানে একটা প্রক্সি যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে গোটা বিশ্বের বড় দুই শক্তি আমেরিকা এবং চীন জড়িয়ে পড়েছে। এই যুদ্ধের মধ্যে থাইল্যান্ডকে সাপোর্ট করছে আমেরিকা। আমেরিকা থাইল্যান্ডকে বিভিন্ন রকমের অস্ত্র এবং সামরিক সহায়তা দিচ্ছে। অন্যদিকে কম্বোডিয়াকে সমর্থন করছে চীন। চীন কম্বোডিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং অর্থনৈতিকভাবে সাহায্য করছে। এমনকি আমরা দেখছি যে পাকিস্তান ও চীনের সঙ্গে মিলে কম্বোডিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। এখন বর্তমানে এই দুই বড় শক্তির হস্তক্ষেপের কারণের জন্য এই দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও জটিল হয়ে উঠছে। কারণ চীন চায় যে কম্বোডিয়ার মধ্যে তাদের প্রভাব বেড়ে থাকুক, যাতে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে তাদের প্রভাবকে বাড়াতে পারে। অন্যদিকে আমেরিকাও চায় যে থাইল্যান্ডের মাধ্যমে এই অঞ্চলটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে। এখন বর্তমানে দুটি দেশকে যদি আমরা তুলনা করি, তাহলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা যদি থাইল্যান্ডের জনসংখ্যা দেখি, থাইল্যান্ডের জনসংখ্যা হচ্ছে 7,20,00,000, আর এদিকে কম্বোডিয়ার জনসংখ্যা মাত্র 1,70,00,000। থাইল্যান্ডের টোটাল জিডিপি হচ্ছে $570 বিলিয়ন, যেখানে কম্বোডিয়ার জিডিপি মাত্র $33 বিলিয়ন। থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট হচ্ছে $6 বিলিয়ন, আর এদিকে কম্বোডিয়ার মাত্র $600 মিলিয়ন। তবে দুটি দেশের মধ্যে কিন্তু 90% মানুষ বৌদ্ধ ধর্মকে পালন করে। আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে থাইল্যান্ডের সামরিক শক্তি এবং অর্থনীতি কম্বোডিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী। তাই এই বর্তমান যুদ্ধে কম্বোডিয়ার পক্ষে টিকে থাকা খুবই কঠিন। তবে এই বিরোধ শুধুমাত্র মন্দিরকে নিয়ে নয়, এর পিছনে রয়েছে একটা দীর্ঘ ইতিহাস। কয়েক শতাব্দী ধরে এই দুটি দেশ এই এলাকার দখলকে নিয়ে লড়াই করে চলছে। 1907 সালে ফ্রান্স এবং থাইল্যান্ডের মধ্যে একটা চুক্তি হয়, যার ফলে এই এলাকাটা কম্বোডিয়ার অধীনে চলে যায়। কিন্তু থাইল্যান্ড কখনোই এই চুক্তিটাকে পুরোপুরিভাবে মেনে নেয়নি, আর তার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাইল্যান্ড এই এলাকাটাকে পুনরায় দখল করে নেয়। কিন্তু যুদ্ধের পর এই এলাকাটা আবার কম্বোডিয়ার মধ্যে ফিরে যায়। ঠিক এইভাবেই 2008 এবং 2011 সালেও এই মন্দিরটার এলাকা নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে। দেখুন, মনে হচ্ছে যে এটা একটা বড় যুদ্ধের সৃষ্টি করতে পারে, কারণ থাইল্যান্ডের শক্তির কাছে কম্বোডিয়া কখনোই টিকতে হবে না। যদি চীন এই যুদ্ধের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু এই সংঘর্ষ আরও একটা বড় আকার নিতে পারে, যার ফলে এটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভারসাম্যকে প্রভাবিত করবে। তবে ভারতের দৃষ্টিকোণ থেকে এই সংঘর্ষ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মন্দিরটা হচ্ছে হিন্দু ঐতিহ্যের একটা বড় অংশ, আর তার জন্যই ভারতীয় মিডিয়া এই বিষয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছে। তবে ভারত এই সংঘাতের মধ্যে পুরোপুরি জড়িত নয়। এখন ভারতের কূটনৈতিক ভূমিকা হতে পারে এই সংঘাতকে শান্ত করার জন্য মধ্যস্থতা করা। এছাড়া ভারত চায় না যে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চীনের প্রভাব আরও বাড়ুক, কারণ এটি ভারতের নিরাপত্তার জন্য একটা হুমকি সৃষ্টি হতে পারে।
বন্ধুরা, এই সংঘর্ষ শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বিশ্ব রাজনীতির একটা বড় অংশ। আমেরিকা এবং চীনের মধ্যে প্রতিযোগিতা এই অঞ্চলে শান্তিকে বিপন্ন করে দিয়েছে। আমি আশা করি যে এই বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।